ধুলোয় মিশিয়ে দেওয়া হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বর। ফ্যাসিবাদকে নিশ্চিহ্ন করার হুঙ্কার বিক্ষুব্ধদের। জেলায় জেলায় চলছে শেখ পরিবারের স্থাপনা এবং নামফলক উচ্ছেদ। গণতন্ত্রের যাত্রার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ধানমন্ডি ৩২ নম্বরের বিশৃঙ্খলা। মন্তব্য মেজর হাফিজের। ভারতের হাত আছে কিনা খতিয়ে দেখার আহ্বান। গ্রহণযোগ্য নির্বাচনের নানা ফর্মুলা আছে সরকারের কাছে, জানালেন উপদেষ্টা নাহিদ। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকের গুরুত্ব। সরকারের কোনো কিছু পরিবর্তন হওয়ার প্রয়োজন মনে করতেছি না। যে অবস্থায় আছে তারা যথেষ্ট নিরপেক্ষভাবে কাজ করতেছে। মোটামুটি আমরা সেটাকে ধরেই আগাচ্ছি। আশা করি রাজনৈতিক দলগুলোর সাথেও সেটার সাথে সহমত পোষণ করবে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬৫০০-এর বেশি নিয়োগ বাতিল। রায়ের পক্ষে বিপক্ষে হাইকোর্টে হট্টগোল। যাত্রীদের দুর্ভোগ কমাতে রাজধানীতে চালু কাউন্টার ও টিকিট ভিত্তিক বাস সার্ভিস। ৪ রুটে চলবে ৪ রঙের বাস, মানতে হবে নির্দিষ্ট বিধিমালা। সকলের সহযোগিতা করবেন এবং সকলে মিলে এত সব সমস্যার ভিতরেও আমরা কতটুকু ভালো থাকতে পারি সেই চেষ্টা করতে হবে। লিবিয়া উপকূলে নৌকা ডুবিতে নিহত ৩ বাংলাদেশের স্বজনদের আহাজারি। দালালদের কঠোর শাস্তির দাবি। ঢাকায় গ্রেফতার রাশিয়ার মানব পাচারকারী চক্রের মূল হোতা। ফিলিস্তিনিদের গাজাচ্যুত করায় ট্রাম্পের উদ্ভট পরিকল্পনায় ক্ষুব্ধ আন্তর্জাতিক বিশ্ব। উপত্যকা দখলের ইস্যুকে বেঁকে বসল পরম মিত্র ব্রিটেন। দুপুরের বাংলাদেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি জান্নাতুল কুলি আছি সাথে। শিরোনাম দেখছিলেন। ধানমন্ডি ৩২ নম্বরের ৩তলা ভবনটির সামনের অংশ পুরোটাই গুড়িয়ে দেওয়া হয়েছে। এখন চলছে ভাঙাভাঙি। বুধবার রাত ১১টা নাগাদ এক্সকেভেটর এবং ক্রেন দিয়ে বাড়িটি ভাঙার কাজ শুরু করে বিক্ষুব্ধ জনতা। ভোরের দিকে বাড়ে কাজের গতি। এই সময় ভবনের অনেক অংশে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। রাত থেকে যেসব বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান করছিল তাদের অনেকেই এখন নেই। এখন ৩২ নম্বরের সামনে যারা আছেন তারা বলছেন দেশে স্বৈরাচারের কোনো চিহ্ন দেখতে চায় না দেশবাসী, আর এর মাধ্যমে পরবর্তী শাসকরা শিক্ষা নেবে বলেও মন্তব্য করেন কেউ কেউ। বিক্ষুব্ধরা জানান বাড়ি ভাঙাটা শেখ হাসিনার প্রতি দেশবাসীর ক্ষোভের বহিঃপ্রকাশ। উপস্থিত লোকজনের উল্লাস করতেও দেখা গেছে। মানুষ ফ্যাসিজম, জুলুম এগুলো মানুষ দীর্ঘদিন সহ্য করে না। যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ তার প্রতিবাদ করতে জানে। জনতা যে একটা ক্ষেত্রে ঐক্যবদ্ধ, সেটা হচ্ছে ফ্যাসিস্ট খুনি হাসিনার যে বিচার নিশ্চিত করার লক্ষ্যে আমরা যে মাঠে আছি এটা তার প্রমাণ। আমরা যে এখনো রাজপথে আছি, আমরা এখনো যাইনি, সেই বার্তা আমরা এখনো ওনাদের কাছে পৌঁছে দিতে চাই। বিগত দিনেও দেশের বিরুদ্ধে কাজ করেছে, দেশের মানুষের বিরুদ্ধে কাজ করেছে, এখনও সেই কাজটি করছে। তো সেই জায়গাটি থেকেই হচ্ছে আজকের এই অবস্থা। সহকর্মী আলামিন হক অহন আছেন ধানমন্ডি ৩২ নম্বর এলাকায়। আলামিন, এই মুহূর্তে যারা আছেন কর্মসূচিতে তারা মূলত কি বলছেন পুরো বিষয়টি নিয়ে জানাবেন। একই সাথে এখনকার সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন সেই তথ্য দেবেন। এই মুহূর্তে এখানে যারা রয়েছেন তারা এই একেবারে ধ্বংসস্তূপ কিংবা এটি নিশ্চিহ্ন করার পর এখানে কোনো নতুন করে অবকাঠামো করা যায় কিনা সেই কথাই তারা বলছিলেন। একেবারেই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে ধীরে ধীরে এবং সকাল থেকে আমরা দেখেছি গতকাল রাত থেকে 18 ঘন্টা হয়ে গেল ধ্বংসস্তূপ হয়ে গেছে এটি। এবং অনেকে বলছিলেন যে এটি কি গাজার কোনো ঢাকার শাখা কিনা, এমন কথাও তারা বলছিলেন। সাধারণ মানুষ যারা রয়েছেন সকাল থেকেই তারা নানানভাবেই এখানে ছবি তুলছিলেন। কেউ কেউ এখানকার স্মৃতি স্মারক হিসাবে ইট কিংবা লোহা এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে দুপুরের পর থেকে, বিশেষ করে 12টার পর থেকে এটি আর
যারা কর্মসূচি দিয়েছিলেন এটি ভেঙে ফেলার, তাদের হাতে থাকেনি, ছিন্নমূলদের হাতে চলে গেছে। তারা বিভিন্নভাবে লোহা, লক্কর, অবকাঠামো, আসবাবের দরজা, জানালার গ্রিল সব ভেঙে চুড়ে তারপর তারা নিয়ে যাচ্ছেন বিক্রির উদ্দেশ্যে। আমরা দেখছিলাম, অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, তারা বলছিলেন যে এইগুলো বিক্রি করে হয়তো তারা দু একটি টাকা তারা পেতে পারেন, এমন কথা বলছিল। তো এখন যে ভাঙচুর চলছে আমরা দেখেছি, সেটা একেবারে ছিন্নমূল মানুষের হাতে চলে গেছে। হাতুড়ি, শাবল, গাইতে নিয়ে তারা এসেছেন। অনেকেই বিভিন্ন ব্রাঞ্চ এবং এটি খোলার জন্য যে সব যন্ত্র দরকার সেগুলো নিয়ে এসে ভিতরে কিংবা আশেপাশে যেসব রয়েছে একেবারে খুলে নিয়ে ঘাড়ে করে নিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, আমরা দেখেছি আশেপাশে যে অবকাঠামোগুলো রয়েছে, সিটি কর্পোরেশনের অবকাঠামো, সেগুলো শেষ পর্যন্ত তারা খুলে নিয়ে যাচ্ছেন। এমন অবস্থাও মানুষ কিন্তু বিরক্তি প্রকাশ করছিলেন যে এটি শুধু ভেঙে ফেলার যে কর্মসূচি সেটিতে আর থাকেনি, ভেঙে চুরে সেটি শেষ পর্যন্ত ঘরে নিয়ে যাওয়া, বেচে দেওয়ার প্রচেষ্টা করছে। লুটপাটের স্বর্গরাজ্য হয়ে গেছে শেষ পর্যন্ত ধানমন্ডি 32। এই কর্মসূচি কতক্ষণ চলে তা বলা যায় না। যে এক্সকাভেটরটি ছিল সেটি এখন সরিয়ে নেওয়া হয়েছে। খালি হাতে কিংবা হাতুড়ি, শাবল, গাইতে দিয়ে এখন পর্যন্ত ভাঙার চেষ্টা করছেন। কোথাও আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টাও আমরা দেখছি। ধন্যবাদ আপনাকে। আজ সকালেও দেশের বিভিন্ন স্থানে বুলডোজার কর্মসূচি পালন করছে ছাত্র জনতা। দুপুরে রাজশাহীর বাঘা উপজেলায় আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা। এরপর আগুন দেওয়া হয় ওই বাড়িতে। এ সময় বাড়িতে ছিল না কেউ। আগুনে বহুতল ভবনটি পুড়ে গেছে। ছিলেন না আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো সদস্য। এছাড়া রাজশাহী কলেজ সহ শহরের বিভিন্ন স্থানে স্থাপিত শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং মুরাল ভাঙা হয়। শেখ পরিবারের সদস্যদের নামে যেসব স্থাপনা এবং নামফলক করা হয়েছে সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর দখলে থাকা জমির দেয়াল ভেঙেছে বিক্ষুব্ধরা। অভিযোগ, সরকারি জায়গায় দখলে নিয়েছিলেন আমু, আর সেখানে তার স্ত্রীর নামে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আর হাসপাতাল নির্মাণের প্রকল্প নেন। জমিটি দীর্ঘদিন ধরে আমুর দখলে, কিন্তু হাসপাতাল আর হচ্ছে না। সকাল 11টার দিকে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং হাসপাতালের নামফলক, সাইনবোর্ড, প্রাচীর ভেঙে দেওয়া হয়। অবৈধভাবে দখল, এটি স্কুলের জায়গা। এটা এতদিন আমরা কিছু ভয় বলতে পারি না, এখন আমাদের কোনো ভয় নাই। সরকারি গভর্নমেন্টের জায়গা, মানুষের মালিকানা জায়গা, সেই জায়গাগুলো সে ক্ষমতার অপব্যবহার করে, বিভিন্ন ক্ষমতার অপব্যবহার করে সরকারি স্থাপনাগুলো সে দখল করে তার নিজস্ব পৈতৃক সম্পত্তির মতো মনে হয় যেন তার বাপদাদা রেখে গেছে, সে সেভাবে এটাকে বহন করতেছিল, এটাকে ভোগ করতেছিল এই জায়গাগুলো। এদিকে খুলনা নগরীতে শেখ বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর রড খুলে নিচ্ছে স্থানীয়রা। সকাল থেকে ছোট ছোট হাতুড়ি আর শাবল নিয়ে কনক্রিট ভাঙা হচ্ছে, আর যেভাবে পারছে রড ছাড়াও বাড়ির ইট পাথর নিয়ে যাচ্ছে। বুধবার রাতে ভবনটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় ক্ষুব্ধ জনতা। সকাল 10টার সময় যাই করা বাংলাম। এটাই মানুষের জ্বালা। একই জায়গা অনেকে বস্তিতে বাস করে আজ রাতারাতি শুধু দেশে বিদেশে লক্ষ লক্ষ কোটি পাচার হয়ে গেছে। বরিশালের কালীবাড়ি রোড এলাকায় বুধবার রাতে শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি আব্দুর রব সেইনিয়াবাতের বাসভবনে ভাঙচুর এবং আগুন দেয়া হয়। সকাল থেকে সেখানেও উৎসুক মানুষের ভিড়। ওই ভবনটিতে সাবেক মেয়র সাদেক আবদুল্লাহ বসবাস করতেন। আর এদিকে নগরীর বগুড়া রোড এলাকায় বুধবার আমির হোসেন আমুর বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের পর সকাল থেকে লুটপাট চালানো হচ্ছে। গতরাতে নাটোর 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগ সহ সভাপতি শফিকুল ইসলামের বাসভবনেও আগুন দেওয়া হয়। 5 আগস্ট সরকার পতনের পরপরই ওই বাড়িতে এক দফা ভাঙচুর এবং আগুন দেওয়া হয়, আর সেই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান 5 জন। তারপর থেকে সেই বাড়িটি পরিত্যক্ত। রাজশাহী এবং খুলনার সবশেষ পরিস্থিতি জানবো সহকর্মীদের মাধ্যমে। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, আপনি সকাল থেকেই খোঁজখবর রাখছেন বিক্ষুব্ধ ছাত্র জনতার খবর, একই সাথে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছিল কিনা, চলছে কিনা সেখানে একটু জানাবেন আমাদের।
বলে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি চলছে ছাত্র দলের আয়োজনে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগে ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিভিন্ন হলের নেতাকর্মীরা তারা এসেছেন এসে কিন্তু প্রায় এই বেলা 1:50 কিন্তু তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বুদ্ধিজীবী চত্বর রয়েছে সেই বুদ্ধিজীবী চত্বরে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছে হল থেকে এসে কিন্তু তারা এখন পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি সেটি করছেন। এ বাদেও রাজশাহী কলেজে বেলা 12টায় কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মুরালটি রয়েছে সেটি বুলডোজার দিয়ে যে ভেঙে ফেলার যে বিষয়টি আমি জানাচ্ছিলাম এবং সেটি সেই ভেঙে ফেলার যে এখনও কিন্তু সেই ভাঙার যে কার্যক্রম সেটি কিন্তু আমি যতদূর খোঁজ নিয়েছি জানতে পেরেছি যে এখন পর্যন্ত চলছে এবং অন্যদিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানিতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দিয়েছে কিন্তু বিক্ষুব্ধ জনতা এবং সেখানে আমি যতটুকু দেখেছি যে পুলিশ কিন্তু সেখানে গিয়েছে এবং যাওয়ার পরে সেখানে এখন পর্যন্ত আগুন জ্বলছে। একটু আগে আমি কিন্তু কথা বলছিলাম, খোঁজখবর রাখছিলাম। এছাড়াও বেলা 1টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আয়োজনে শেখ হাসিনা সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাসী সংগঠন তারা বলছে যে ছাত্রলীগের যে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে এবং সাজার দাবিতে কিন্তু তারা তাদের এই বিক্ষোভে তারা কর্মসূচিতে নিয়েছে এবং তারা কিন্তু বলছে যে এখন পর্যন্ত বিভিন্ন স্লোগানে কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেটি পালন করছে। তারেক, আপনাকে ধন্যবাদ। আমরা একটু খুলনাতে যেতে চাই। খুলনা সহকর্মী প্রবীর বিশ্বাস আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এর মধ্যে। প্রবীর, এর আগের ঘন্টায় আপনি যেমনটা জানাচ্ছিলেন ধ্বংসস্তূপ থেকে লুটপাটের খবর জানাচ্ছিলেন, এখন কি অবস্থা, নতুন কোনো তথ্য যোগ করতে চান কিনা? গত রাত থেকে যেটি শুরু হয়েছে, ভবন ভাঙার পরে ভবনের মধ্য থেকে যদি দেখাই আমরা যে কংক্রিটের এই যে পিলারটা ছিল এই পিলারের মধ্য থেকে রড বের করার সর্বোচ্চ চেষ্টা করা আর কি। আমরা যদি আর একটু সামনে দিই, এই তো গেল রড। এবার কংক্রিটের যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ ইট বালু সিমেন্ট দিয়ে বিভিন্ন পলেস্তরা অথবা ধ্বংসাবশেষের অংশ বিশেষ সেটি এখানে নেওয়া হচ্ছে এবং একটি ট্রলিও আনা হয়েছে। সেই ট্রলিতে উঠিয়ে আগে আমরা দেখেছি কয়েকটা ট্রলি এখান থেকে ভরে ভরে তারা নিজস্ব জায়গায় নিয়ে গিয়েছে। এরপর যদি পাশেরটা দেখাই আমরা, যে এখানে যে ছাদটি ছিল সেটি গতকাল বুলডোজারে ভেঙে দেওয়ার পরে সেখান থেকে রড বের করার চেষ্টা করতেছে। সবই আলাদা আলাদা দল, কেউ একা, কেউ দুইজন, কেউ আবার দলবদ্ধভাবে এই কাজটি সম্পন্ন করতেছে। সেজন্য এই যে কাজটি, সেই কাজটি আসলে সকাল থেকে একইভাবে চলছে এবং যদি দেখাই যে রড তোলা হয়েছে ভ্যানে, যেগুলো এখানে কেজিতেও বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। যারা কিনছে তারা বলছে যে এটি আমরা 40 টাকা দিয়ে কিনছি, এটি 45 টাকা করে দোকানে নিয়ে বিক্রি করব। এবং ইতিমধ্যে এইখানে দেখেছি ডিজিটাল পাল্লাই করে সেটি ওজন দিয়ে কিনা হচ্ছে। অর্থাৎ পুরো এই বাড়িটা, যেটি শেখ বাড়ি নামে খ্যাত, বাড়ির কোনো নাম ছিল না, কিন্তু নগরীর ময়লাপুতা মোড় সংলগ্ন যে রোডটি রয়েছে শেরে বাংলা রোড 23 নম্বর হোল্ডিং, এই বাড়িটি 5ই আগস্টে পুড়িয়ে দেওয়া হয়েছিল, লুটপাট করা হয়েছিল। তারপর গতকাল বুলডোজার দিয়ে বাকি যে অবয়বটুকু ছিল সেটুকু আংশিক ভেঙে দেওয়া হয়েছে। তার মধ্য থেকে লোকজন আসলে যতদূর পারছে, একটি তারা বলছে এটি আমাদের মহা উৎসব, এই মহা উৎসবের মধ্য দিয়ে আমাদের সম্পদ হরণ করে যে ভবন গড়া হয়েছিল সেখান থেকে আমাদের টুকুন আমরা নিয়ে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে প্রবীর। দর্শক, যাব নোয়াখালীতে। নোয়াখালী থেকে আমাদের সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত আছেন মোতাসিম বিল্লাহ সবুজ। নোয়াখালীর কি অবস্থা এখনকার জানাবেন। বিক্ষুব্ধ ছাত্র জনতা এই মুহূর্তে কি বলছেন বা কি কর্মসূচি চলছে সেখানে জানাবেন। হ্যাঁ, আমি এখন আছি বাংলাদেশ আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে। যে বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে ওবায়দুল কাদের বাড়িতে এসেছিল এবং এখন থেকে কিছুক্ষণ আগে যে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তারা এখন ছাত্র জনতা ওবায়দুল কাদেরের বাড়ির ঠিক পাশে ওবায়দুল কাদেরের ছোট ভাই রয়েছে শাহাদাত, তার বাড়িতে রয়েছে এবং সেখানে ভাঙচুর এবং অগ্নিসংযোগ ঘটনা ঘটছে। সেখানে আসলে এই বাড়িটি এখন যারা ছিল এতক্ষণ, যারা এই যে আপনাকে আমি ক্যামেরায় দেখাতে পাচ্ছি যে এখানে যে আগুন জ্বলছে, এখানে যে
গেট ভাঙা হয়েছে, তালা ভাঙা হয়েছে, ভিতরে যা কিছু আছে সব কিছুই আসলে ভেঙে ফেলা হয়েছে। এবং এটি একটি ঘর ওবায়দুল কাদের বাড়ির সামনে, আর এখানে একটি ওবায়দুল কাদের মোশাররফ ফজিলতা ফাউন্ডেশন গণপাঠাগার, এটার ভিতরে এখানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, এখনও ভিতরে আগুন জ্বলছে। আর এখানে যে ওবায়দুল কাদের আমার পিছনে যে বাড়িটি রয়েছে সেটি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়ি। এবং এখানে ওবায়দুল কাদের বাড়ির যে ভাঙচুর করার পর যে জানালার গ্রিল, সোফা বা বিভিন্ন জিনিস রয়েছে, আসলে সেটি আপনাকে দেখাতে পারছি ক্যামেরাতে দূর থেকে, যে এখানে আসলে সব নিয়ে যাওয়া হচ্ছে রিকশায় করে। এবং এখানে প্রথমে শত শত বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে এসেছিল এবং এখানে তারা কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা আমরা শব্দ শুনেছি। এবং এখানে যে বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছে তারা এখানে এসে বিভিন্ন বাইরের দরজা ছিল সেটি ভেঙে ভিতরে প্রবেশ করেছে এবং ঘরের প্রতিটি রুমে তারা ঢুকে সবগুলো আসবাবপত্র সব কিছু জানালা ভেঙেছে এবং সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে। তো আসলে 5 আগস্ট রাতে একবার এই বাড়িটিতে আগুন দেওয়া হয়েছিল এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। তো আজ দ্বিতীয়, এরপরে আসলে বাড়িটি সংস্কার কাজ চলছিল এবং আজ আবার দ্বিতীয়বারের মতো আসলে এই বাড়িটি ওবায়দুল কাদের সাবেক যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাড়িটি আজ আবার ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এবং এখান থেকে ছাত্র যে জনতা, তাদের যে সমন্বয়ক, তারা ঘোষণা দিয়েছেন যে তাদের যে বুলডোজার তারা আসছে কিছুক্ষণের মধ্যে, সেটি আসছে তারা যে বাড়িটি পুরো গুড়িয়ে দেবে। এবং এখানকার স্থানীয় যে সংসদ সদস্য আওয়ামী লীগ যে নেতা রয়েছে তাদের বাড়িতে তারা একই ধরনের ভাঙচুর করবেন বলে তারা জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে সবুজ। ধানমন্ডি 32 নম্বরের ঘটনা আগামী দিনের গণতন্ত্রের যাত্রাপথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, এই ধরনের বিশৃঙ্খলা গণতন্ত্রকে ধ্বংস করতে পারে। এর পেছনে ভারতের কোনো হাত আছে কিনা তা খতিয়ে দেখার কথাও জানান তিনি। জানান, ধানমন্ডি 32 হামলার পরিপূর্ণ তথ্য পেয়ে দলীয় অবস্থান জানাবে বিএনপি। মেজর হাফিজ বলেন, এই বছরের মধ্যে সংসদ নির্বাচন হওয়া জরুরি। অভিযোগ, গণতন্ত্র বিরোধী নানা ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। গতকালকে যে ঘটনা ঘটেছে সেটি এখনো চলমান, সেটি এখনো শেষ হয় নাই। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নাই। এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই। এগুলা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য হয়তো আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন। শেখ মুজিবের বাড়িতে চালানো হামলায় জুলাই অভ্যুত্থানের একাংশ জড়িত। গণহত্যার জন্য শেখ হাসিনার ক্ষমা না চাওয়া ক্ষোভ থেকেই এই হামলা। সকালে ঢাকা কলেজে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন শেষে এই কথা জানান ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে বিভিন্ন ক্যাম্পাসে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে ছাত্রদল। আর এরই অংশ হিসেবে ঢাকা কলেজে মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা। পরে ছাত্রলীগের বিচারের দাবিতে কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেন তারা। এরপর ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ৭৫ পট পরিবর্তনের পর জিয়াউর রহমানের শাসনামল থেকে খালেদা জিয়ার সময় পর্যন্ত বাড়িটি অক্ষত ছিল, কিন্তু জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানোর পর শেখ হাসিনার মধ্যে অনুশোচনা নেই। জুলাই এবং আগস্টে যে দিনে দুপুরে প্রকাশ্যে ২০০০-এরও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছেন, তাদের শহীদদের আত্মত্যাগ তখনই আমরা দেখতে পাবো যখন এই বিচার কার্যক্রম এবং সন্ত্রাসীরা গ্রেপ্তার হবে। খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা যেন খুনি শেখ হাসিনার নির্দেশ না পালন করে, সেজন্য আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রতি অনুরোধ জ্ঞাপন করছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে নিরপেক্ষ সরকারের কাঠামো নিয়ে নানা রকমের ফর্মুলা অন্তর্বর্তী সরকারের কাছে আছে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এক্ষেত্রে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার উপর গুরুত্ব দিচ্ছে সরকার। আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত।
জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের ৩ জন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অন্তর্বর্তী সরকারে। বাকিরা মাঠে ফেব্রুয়ারিতে গঠন করতে যাচ্ছেন নতুন রাজনৈতিক দল। দলটি হলো আপনার এই মাসের মধ্যে আসবে। এতে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার কতটা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে এ নিয়ে প্রশ্ন আছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে, তবে জুলাই বিপ্লবের সম্মুখ যোদ্ধা ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলছেন, দল গঠন করলে সরকারে থাকবেন না উপদেষ্টারা। দল গঠন যারা বাইরে আছে তারাই এই কার্যক্রমের সাথে জড়িত, কিন্তু যদি দল গঠনে আমার অংশগ্রহণ আমরা কেউই যুক্ত হইতে চাই, শুধু নতুন দল অন্য কোনো দলও যুক্ত হতে চাইলে আমরা সরকার থেকে বের হয়ে যাই। এটা এ অবস্থায় প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের রূপরেখা নিয়ে। এক্ষেত্রে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন নাকি রাজনৈতিক দল থেকে প্রতিনিধি নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। নানা ধরনের প্রস্তাবনা আসছে, সরকার এগুলো বিবেচনা করতেছে, সবাই মিলে হয়তো এটা ঠিক হবে। আমরা এখন যে সরকারের কোনো কিছু পরিবর্তন হওয়ার প্রয়োজন মনে করতেছি না। যে অবস্থায় আছে তারা যথেষ্ট নিরপেক্ষভাবে কাজ করতেছে। পরবর্তীতে এটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে হয়তো সরকারি বিশেষ সিদ্ধান্ত নেবে। তথ্য উপদেষ্টা মনে করেন, আগামী জুলাই আগস্টে নির্বাচনের দাবিতে কঠোর অবস্থান নেই রাজনৈতিক দলগুলোর। এক্ষেত্রে প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনী টাইমলাইনকে গুরুত্ব দিচ্ছেন তিনি। বিএনপি তো এই বছরের মাঝামাঝিভাবে বলছে না, হয়তো 1-2বার বলছে, কিন্তু তারা ডক্টর মোহাম্মদ ইউনূস যে একটা সময় রেখা দিয়েছে, মোটামুটি আমরা সেটাকে ধরেই আগাচ্ছি। আশা করি রাজনৈতিক দলগুলোর সাথেও সেটার সাথে সহমত পোষণ করবে। তথ্য উপদেষ্টা বলছেন, নির্বাচনের কার্যক্রম থেমে নেই, ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার উপর গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই বিপ্লবে প্রতিটি হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে শহীদ পরিবারের সদস্যরা। স্বজন হারানোর 6 মাস পার হলেও বিচার না পাওয়ায় তারা ক্ষুব্ধ, অসন্তুষ্ট। সকাল 11:30টায় শাহবাগে অবস্থান নেয় তারা। শহীদ পরিবারের সদস্যরা বলেন, বিচারের নামে টালবাহানা করছে বর্তমান সরকার। যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটি হত্যার বিচার নিশ্চিত করা না হবে শাহবাগ তাদের দখলে থাকবে। হুঁশিয়ারি দেন তারা এবং শেখ হাসিনার ফাঁসির দাবি তোলেন বক্তারা। জানান, অবৈধ ঘোষণা করতে হবে আওয়ামী লীগের রাজনীতি। চারপাশের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এতে করে শাহবাগমুখী সড়কগুলোয় দীর্ঘ যানজটের তৈরি হয়। আমাদের সন্তানগুলো মারা গেল, আমাদের বুকটা খালি হয়ে গেল। হাহাকার আমরা করতেছি প্রতিনিয়ত, অথচ বিচারের জন্য এই ধন্যবাদ আছে, ওইখানে ধন্যবাদ আছে, আমাদের বিচারটা তো কেউ করতেছে না। আমার ছেলে হেলিকপ্টারের সাউন্ড পেলেও আতঙ্কে থাকে যে আমার হেলিকপ্টার থেকে গুলি করবে, এই ভয় দায়িত্বটা কে নিবে? আমরা বিচার চাই, আমরা আমাকে ভূতান দিতে পারবেন? আওয়ামী লীগের যত নেতা কর্মীরা এরকম গুলি করে হত্যা করে মারছে, আমি এগো বিচার চাই। বাংলার মাটিতে হাসিনার আইনা বিচার করা হোক, আমরা এটা চাই। খুনি হাসিনা, সে আমার ছেলেকে গুলি করে মারছে, তার বিচার আমরা চাই। শাহবাগ মোড়ে এই মুহূর্তে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী, সরাসরি যোগ দেবেন তিনি। রাব্বি, এখনো সড়ক অবরোধ করে রেখেছেন কিনা শহীদ পরিবারের সদস্যরা, জানাবেন তাদের দাবিগুলো কি কি, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। একই সাথে রাস্তাঘাটের কি অবস্থা সেই তথ্য দেবেন। কলি, আসলে এই শহীদ পরিবারের স্বজনরা তারা যে দাবিটি করেছেন মূলত বিচার। এই সরকারের 6 মাস পেরিয়ে গেছে, এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ কিন্তু দেখেননি তারা। যে যারা চিহ্নিত, যারা আসামি, যারা গুলি করে তাদের সন্তানকে বা স্বজনকে হত্যা করেছেন তাদের গ্রেফতার করা হয়েছে। আসলে হতাশা নিয়ে এই পরিবারগুলো এখানে অবস্থান নিয়েছেন। সেই সকাল 11টার পর থেকেই শাহবাগ মোড়ে আছেন, ঠায় দাঁড়িয়ে আছেন। আমরা কথা বলেছিলাম প্রায় প্রত্যেকটি শহীদ পরিবারের সদস্যদের সাথে, প্রত্যেকেরই একই অভিযোগ, একই ক্ষোভ যে তারা এখনও বিচার পাচ্ছেন না এবং সেই সাথে ক্ষতিপূরণের যে বিষয়টি, তাদের সন্তান গেছে, তাদের স্বজন গেছে এই জুলাই গণ অভ্যুত্থানে, কিন্তু এখন পর্যন্ত ক্ষতিপূরণ তারা পাননি, এই অভিযোগও তারা করেছেন। সেই সাথে তারা যে দাবিটি করেছেন, যে দাবিতে তারা এই রাজপথে নেমেছেন, শাহবাগ মোড় অবরোধ করেছেন, যে তারা শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি এবং আওয়ামী লীগের যে সমস্ত চিহ্নিত নেতাকর্মী যারা জুলাই গণ অভ্যুত্থানে সন্ত্রাসী হামলার সাথে জড়িত ছিল, গণ অভ্যুত্থানে হত্যার সাথে জড়িত ছিল, তাদের গ্রেপ্তার করতে হবে, তাদের বিচার করতে হবে। এবং সেই বিচারের দাবি নিয়ে তারা অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা তার সাথে সাক্ষাৎ করার জন্য আহ্বান জানিয়েছেন এবং সেই কারণেই তারা এখনো রাজপথেই আছেন। কলি, ধন্যবাদ আপনাকে রাব্বি।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে চট্টগ্রাম ও ঢাকা বিভাগে নিয়োগ পাওয়া ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ৩০ জনের রিটের চূড়ান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নাজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব এই বেঞ্চের রায় দেন। একই সঙ্গে আদালত মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশনা দিয়েছেন। গত বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেয় আপিল বিভাগ এবং এর ফলে কোটায় আবেদন করা ৬,৫৩১ জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে। আজ এটি বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত জানান উচ্চ আদালত। প্রতিবাদে আদালতের সামনেই বিক্ষোভ করেন নিয়োগ বঞ্চিতরা। এ সময় আদালতকে উদ্দেশ্য করে নানা রকম স্লোগান এবং আইনজীবীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তারা। পরে হাইকোর্ট থেকে সচিবালয় মুখে যাত্রা করে। পুলিশের বাধার মুখে সচিবালয়ের সামনে সড়কে অবস্থান নেন বিক্ষুব্ধরা। আমরা রাষ্ট্রের একজন অংশ, তাহলে কেন আমাদের নিয়ে অবহেলা? বিকৃত বিচার বিভাগের রায় আমরা মানি না। কয়েকদিন আগে কারিগরি শিক্ষা বোর্ডের একটা নিয়োগ আপনারা সবাই জানেন স্টে অর্ডার দিছে। একদিনের নোটিশে স্টে অর্ডার কিভাবে খারিজ? এই রেজাল্টটা সম্পূর্ণ মেধার বিপরীতে ৬,৫৩১ জনকে নিয়োগ দেওয়া হয়। 31/10/2024 তারিখের যে রেজাল্ট সেটা বাতিল হবে এবং নতুন করে অথরিটিকে মেধার ভিত্তিতে অর্থাৎ 23/7/2024 তারিখের নোটিফিকেশন ফলো করে রায় নতুন রেজাল্ট পাবলিকেশনের নির্দেশনা দিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মনির হায়দার। সিনিয়র সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মনির হায়দার বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন। অচিরেই তিনি দেশে ফিরবেন এবং পদে যোগদান করবেন। দৈনিক পূর্বকোণ, ভোরের কাগজ, জনকণ্ঠ, যায় দিন, ইত্তেফাক এবং মানব জমিন পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন মনির হায়দার। বিশেষ সহকারী হিসেবে তিনি প্রধান উপদেষ্টার পক্ষে জাতীয় ঐক্যমত গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল এবং অংশীজনের সঙ্গে লিয়াজো এবং যোগাযোগ রক্ষায় ভূমিকা পালন করবেন। রাজধানীতে বাস চলাচলে যাত্রীদের দুর্ভোগ কমাতে আজ থেকে চালু হলো কাউন্টার এবং টিকিট ভিত্তিক বাস সার্ভিস। সকালে এই সার্ভিসের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। তিনি বলেন, নগরীর সড়কে একটি বাস আরেকটি বাসকে গরু মহিষের মতো ধাক্কা দেয়। যানবাহন শৃঙ্খলায় আনতে নতুন এই ব্যবস্থা করা হয়েছে এবং একই সাথে তিনি বলেন, নতুন নিয়মে যাত্রীদের নির্দিষ্ট জায়গা থেকে ওঠানামা করতে হবে। এছাড়া বাস মালিকদেরকে ড্রাইভার এবং হেলপারদের বেতন ভিত্তিক ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। আব্দুল্লাপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে চলাচল করা 26টি কোম্পানির 2,600-র বেশি বাস এই ব্যবস্থার আওতায় চলাচল করবে। আর এই লক্ষ্যে রাজধানীকে 4টি প্রধান রুটে ভাগ করা হয়েছে। প্রতিটি রুটের বাসের জন্য থাকবে নির্ধারিত রঙের বাস। সেটা খুবই ভালো, কারণ এখানে তো কন্ডাক্টরের সাথে কোনো কথাই আমার ভালো লাগতেছে না। টিকিট সিস্টেমের ফলে আর কি আমরা কাউন্টার থেকে টিকিট কাটটা হাফ ভাড়ায় উঠতে পারবো। কাউন্টার থেকে যাত্রী তুলবো, কাউন্টারে যা যাত্রী আবার নামাবো, তার আর কোনো ঝামেলা হবে না আর আগের মতো। কে কোথায় যাবে কাউন্টারে এসে বলবে যে আমি অমুক জায়গায় যাবো, মানে যে কোনো একটা জায়গার নাম বলবে, আমরা ইয়েতে টিকিট দিয়ে দেবো। সকলের সহযোগিতা করবেন এবং সকলে মিলে এত সব সমস্যার ভিতরেও আমরা কতটুকু ভালো থাকতে পারি সেই চেষ্টা করতে হবে। অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে লিবিয়া উপকূলে নৌকা ডুবিতে নিহত 20 জনের মধ্যে 3 জনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। স্বজনরা জানান, মরদেহের ছবি দেখে পরিচয় শনাক্ত করা হয়েছে। মৃত্যুর খবরে পরিবারে কান্নার রোল। বিদেশে যেতে দালালদের হাতে মোটা অঙ্কের টাকা তুলে দেয় পরিবারগুলো। ভাগ্য ফেরানোর আশায় গেল নভেম্বরে দালালের মাধ্যমে ইউরোপ যেতে বাড়ি ছাড়েন গোপালগঞ্জের মুকসুদপুরের সাত্তার খন্দকার। লিবিয়া উপকূলে নৌকাডুবিতে তার মৃত্যুর খবরে স্বজনদের আহাজারি। পরিবার জানায়, সাত্তারকে বিদেশ পাঠাতে বাড়ি বন্ধক ও ঋণ করে দালালের হাতে প্রথমে তুলে দেয়া হয় 12.5 লাখ টাকা। পরে লিবিয়া নিয়ে তাকে জিম্মি করে দফায় দফায় আরও 13.5 লাখ টাকা আদায় করে দালাল চক্র। 3 সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় সাত্তারের স্ত্রী। স্বজন হারানোর বেদনায় কাতর পুরো পরিবার। ছবিটা দিচ্ছে, তখন আমি আমার যখন টেনে দেখা যায়, দেখি তোর ভাই এখানে আছে নাকি, তখন আমি দেখতে 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 অনেকগুলো ক্লিপ দেখালে একটা ক্লিপে দেখি আমার ভাই আছে। স্বামীর আটকে রেখে গোপনে গোপনে ফোন দিয়া টাকা দিবা নাই মাইর হেলাবো। স্বামীর তোলা সন্তান মোহের দিক চাইয়া সুদি কইরা টাকা এনে দেয়। বাচ্চাগুলো নিয়ে কি করবো? বাচ্চাগুলো নিয়ে কোথায় দাঁড়াবো? একই এলাকার আশিক ও রফিকুল শেখের পরিবারও তাদের ইউরোপ পাঠাতে দালালের হাতে তুলে দেয় মোটা অঙ্কের টাকা। সাত্তারের মতো আশিক ও রফিকুলেরও একই পরিণতি হয়েছে বলে জেনেছে পরিবার। মরদেহ দেশে ফিরিয়ে আনার আকুতি তাদের।
মোবাইল টোবাইল 2-3 দিন আগে নিয়ে গেছে, আর কথা বলতে পারবো না, আমাকে নিয়ে যাইতেছে। তোমরা দালালের সাথে যোগাযোগ করো, আমরা কোথায় যাইতেছি কি করতেছি খবর নেও। আমরা যদি এরকম জানতাম তাহলে তার আমার ভাই পাঠাইতাম না। এনারা আপনার কাছে যেটাই যাতে লাশটাকে ফেরত আনা যায়। 10 দিন পর্যন্ত আমি অসুস্থ, আমার ভাই আল্লাহ দোকান করছে, কয় নাই ভাই দোকান আছে, কয় নাই ভাই দোকান আছে, কত কষ্ট করছে রে। দালালদের আইনের আওতায় এনে কঠোর সাজা নিশ্চিতের দাবি এলাকাবাসী ও স্বজনদের। দালালরা ফুসলাই ফাসকে আমাদের এই ইউনিয়নের লোক, এই ফুসলাই ফাসলাই মনে করেন কথাবার্তা কইয়ে তাদের আশ্বাস দিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে তারা নিয়ে আজকে এই ঘটনা ঘটাইছে। দালালের বিচার এটা সরকারে করব, আর এক চলার মতো কি কাদা এটাই আমি আবেদন করতেছি সরকারের কাছে। দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। এটা হচ্ছে সত্যতা পেয়েছি আমরা, লিখিতভাবে প্রতিবেদন পেয়েছি ইউনিয়ন পরিষদ থেকে। দালালদের দমন করার নিয়ম সবসময়ই, নতুন করে কিছু না, তবে এই ঘটনার কারণে হয়তো আরেকটু আমরা জোর দিয়ে চেষ্টা করব। সম্প্রতি লিবিয়া উপকূল থেকে উদ্ধার করা হয় 20 অভিবাসন প্রত্যাশীর মরদেহ। রেড ক্রিসেন্ট বলছে মরদেহগুলো বাংলাদেশিদের হওয়ার সংখ্যাই বেশি। জাহিদ হাসান, যমুনা নিউজ। বাংলাদেশ থেকে রাশিয়ায় মানব পাচারকারী চক্রের মূল হোতা তামান্না জেরিনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আজ নেপালে পালানোর উদ্দেশ্যে তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছিলেন। চক্রের এই মূল হোতার নামে বনানী থানায় মামলা ছিল, যার তদন্ত ভার পায় সিআইডি। আর এরই পরিপ্রেক্ষিতে কাঠমান্ডু যাওয়ার পথে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় তামান্না জেরিনকে। তার পাঠানোর লোকজনই রাশিয়ার হয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে নামানো হতো রয়েছে এমন অভিযোগও। গাজা দখলের কথা বলে এবার পশ্চিমাদের তোপের মুখে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের বিতর্কিত ঘোষণার সমালোচনা করছে ফ্রান্স, জার্মানি সহ অনেক দেশ। গাজা পুনর্গঠন এবং 2 রাষ্ট্রভিত্তিক সমাধানে ফিলিস্তিনিদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। আর ট্রাম্পের মন্তব্যের বিরোধিতা করেছে চীন, মালয়েশিয়া সহ এশিয়ার অনেক দেশ। It's all death in Gaza. This has been happening for years. It's all death. If we can get a beautiful area to resettle people. গাজা দখলের ঘোষণা দিয়ে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো আন্তর্জাতিক রাজনীতিতে ঝড় তুলেছেন। যদিও ফিলিস্তিনিদের বিতাড়িত করার এই পরিকল্পনা বেশিরভাগ দেশই প্রত্যাখ্যান করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত পশ্চিমারা সরব হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার পরিকল্পনাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন জার্মান প্রেসিডেন্ট। ফ্রান্সের অবস্থানও 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে। গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাত করার প্রস্তাব অঞ্চলটিতে গভীর উদ্বেগ তৈরি করছে। এমন কোনো প্রস্তাব আন্তর্জাতিক আইন অনুযায়ী অগ্রহণযোগ্য। আঞ্চলিক মধ্যস্থতাকারী এবং মার্কিন প্রশাসনের পরবর্তী আলোচনায় এটি গুরুত্ব পাবে বলে আমি বিশ্বাস করি না। ফ্রান্স যেকোনো এলাকার বাসিন্দাদের বাস্তুচ্যুতির বিরোধী। এটি মধ্যপ্রাচ্যের ভারসাম্য ঝুঁকিতে ফেলবে। আমরা বছরের পর বছর ধরে যে 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলে আসছি, এই পরিকল্পনা তার বিপরীত। এমনকি শান্তি প্রতিষ্ঠার পথেও বড় বাধা হতে পারে। বরাবরই গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতি অনুসরণ করেছে যুক্তরাজ্য, তবে এবার নিয়েছে বিপরীত অবস্থান। গাজা পুনর্গঠনে ফিলিস্তিনিদের পাশে থাকার প্রত্যয় ব্রিটিশ প্রধানমন্ত্রী কের স্টারমারের। ফিলিস্তিনিদের অবশ্যই বাড়ি ফিরতে দিতে হবে। নিজেদের বাড়ি পুনর্গঠনের অধিকারই তাদের দিতে হবে এবং এই পুনর্নির্মাণ ও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথে আমাদের তাদের সাথে থাকা উচিত। গাজা নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের সমালোচনা করেছে চীন। ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে মালয়েশিয়া সহ এশিয়ার অনেক দেশ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকায় একটি বোর্ডিং স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে 17 শিশুর মৃত্যু হয়েছে, আহত 16 জন। স্থানীয় সময় রাত 11:30টায় দেশটির জামফারা রাজ্যের ইসলামিক বোর্ডিং স্কুলটিতে আগুন লাগে, আর সে সময় শিক্ষার্থীরা সবাই ঘুমিয়েছিল। নিহত শিশুদের বয়স 10 থেকে 16 বছরের মাঝে। আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিস, তবে স্কুলটি অবস্থানের কারণে আগুন নেভাতে বেশ ব্যাগ পেতে হয়েছে তাকে। আর কর্তৃপক্ষের ধারণা স্কুলের পাশের একটি ভবনে প্রথমে আগুন লাগে এবং পরে সেই আগুন ছড়িয়ে পড়ে স্কুলে। দুপুরে বাংলাদেশে পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।